বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার পায়ে বসা আছেন জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশের মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। উপজেলা নির্বাচন শুরু হচ্ছে। আমার আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে এই নির্বাচন থেকে আপনাদের দুটো প্রধান দলের অর্জন কি, বিসর্জন কি, এবং এই নির্বাচন আসলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে কতখানি শক্তিশালী করবে। বিশেষ করে আপনার কাছে জানতে চাই যে এই নির্বাচন বিরোধীরা বর্জন করছে, এটি একটি দিক। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকেই মনে করছেন যে এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগের 24শে 7ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে যে অন্তর্দলীয় কোন্দল তৈরি হয়েছে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে, সেটি আরও ঘনীভূত হবে এই নির্বাচনে, যেহেতু বিরোধীরা নেই এবং আওয়ামী লীগ নিজেরা নিজেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং গ্রাসরুট লেভেলে এটা আসলে দলকে বেশি ক্ষতিগ্রস্ত করবে। তো আপনার কাছ থেকে শুনতে চাই মিস মেহের আফরোজ চুমকি। আসলে নির্বাচন এমন একটি বিষয় আমাদের বাংলাদেশে, নির্বাচন মানেই যেন একটা উৎসব। সেটাকেই আমরা মনে করি যে নির্বাচন উৎসব। বিশেষ করে আপনার গ্রামে গঞ্জে তৃণমূল পর্যায়ে যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলো, সেটাকে আমরা আরও বেশি উৎসব মুখর আমরা দেখতে চাই। তো আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশ অনেক বছর হয় স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমরা নানান কারণে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে যে বাধাগ্রস্ত হই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বলবো যে নির্বাচনটি সামনে হতে যাচ্ছে 8 তারিখ থেকে আমাদের উপজেলা নির্বাচনের প্রথম যে ধাপ সেটা শুরু হচ্ছে, পর্যায়ক্রমে চলবে। এবং এখানে আমাদের দল, যেই দলের প্রধান আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি পরিষ্কারভাবেই বলে দিয়েছেন যে এবার কোনো প্রতীক নয়, যাতে এখানে আমাদের যারা প্রার্থী হবেন তাদের সংখ্যা বৃদ্ধি হয় এবং সকলের জন্য স্বতঃস্ফূর্তভাবে এখানে প্রার্থী হতে পারে। কারণ প্রতীক দিলে একজন হয় একটি দল থেকে, কিন্তু দেখা যাচ্ছে যেখানে অনেকে আসলে এখানে আমাদের ভোটার সংখ্যাও বৃদ্ধি পাবে। তা আমাদের চিন্তা চেতনাটা কিন্তু সবসময়ই গণতান্ত্রিক চিন্তা চেতনা। আমরা সবসময়ই মনে করি যে ভোটে সবাই আসুক, কিন্তু আমাদের যে দুর্ভাগ্যটা যে প্রতিপক্ষ হিসাবে বাংলাদেশে যাদেরকে মনে করা হয় তার মধ্যে একটি দল আছে বিএনপি, এবং সে অন্যান্য দলকেও সম্পৃক্ত করে এবং সবসময় এই যেটা ইদানিংকালে বেশ অনেক বছর ধরে একই পর্ব চলে যাচ্ছে যে নির্বাচনকে বয়কট করা। এবং শুধু বয়কট না, যখন নির্বাচনটা সুন্দরভাবে হতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে ভোটার যাতে উপস্থিত না হতে পারে তার জন্য লিফলেট দেওয়া এবং এই ভোটটা যাতে করে মানে সুন্দরভাবে না হয়, মানে কোনোভাবেই যেন না এই ভোটাররা সঠিকভাবে আসতে না পায় কিংবা ভয়ভীতি দেখানো ইত্যাদি ইত্যাদি। এটা আমাদের ভাগ্যটাই মনে হয় এমন, আমাদের সবসময় আমাদের গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যেতে হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে কিন্তু গণতন্ত্রের মানসকন্যা বলা হয়। তিনি যখন দেশে ফিরে এসেছিলেন, আপনারা জানেন যে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে দীর্ঘ সময়টা এই দেশে কেমন রাজনীতি ছিল, সেখানে কি কোনো গণতন্ত্র ছিল? সেখানে গণতন্ত্র ছিল না। স্বৈর শাসকরা তারা দেশ শাসন করছিল এবং সেই স্বৈর শাসকদেরকে সাথে মনে করেন আন্দোলন সংগ্রাম করে তাদেরকে একসাথে আমরা যাতে করে তাদেরকে আমরা আবার গণতন্ত্রটাকে আমরা পুনরুদ্ধার করতে পারি, সেই লড়াইটাই হয়েছিল। এবং 90তে প্রথম যে নির্বাচনটি হলো সেখানে বিএনপি জয়যুক্ত হয়েছিল, মানে 91-এ দল ক্ষমতা আসলো সেই সময়। কিন্তু সেখানে কিন্তু আমরা যারা আওয়ামী লীগ সর্ববৃহৎ একটি দল, আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, আমরা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে, তারা ক্ষমতায় এসেছে। কিন্তু তারপরে আবার সেই একই অবস্থা ধারা গেল, আবারও সেই নির্বাচন পরবর্তী 96-এ যখন নির্বাচন হয়ে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, তারপরে দেখা গেলো যে আবার সেই তার আগেই কনস্পিরেসি শুরু হয়ে গেল। তারা তো আপনি জানেন ফেব্রুয়ারির নির্বাচন করলো, সেই নির্বাচনে তাদেরকে শেষ পর্যন্ত আবার ক্ষমতার থেকে চলে যেতে হলো। তো এই যে খালি চেষ্টা, এই অপচেষ্টাটা কিন্তু অন্য দলই করেছে। এবং এই বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যে দেশে যে গণতন্ত্রটা ধ্বংস হয়ে গেছে,
তারা স্বৈরশাসকদের কারণেই তো ধ্বংস হয়ে গেছে। তারা সংবিধান মানেনি, তারা সেনাবাহিনী থেকে এসে দেশে ক্ষমতা নিয়েছে, যার কারণে রাজনীতিতে একটা যে নির্বাচন একটা বিরাট একটা ফ্যাক্টর, এইটা যেন আর সেই জায়গায় থাকছে না। তো আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছি এবং সবচাইতে ভালো সিস্টেম যেটা নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হওয়া। তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, সেটাও আমরা দেখেছি, সবাই দেখেছে কত রকম ঘটনা হতে পারে। তো সেই নির্বাচন কমিশনের আন্ডারে যখন নির্বাচনগুলো হয়, সেখানে তো কারো ভীতি থাকার কথা নয় বলে আমি মনে করি। এটা তো এমন না যে অমুককে ক্ষমতায় বসিয়ে দিতেই হবে বাধ্যতামূলক, তা না। সাহস করে নির্বাচনে নামার সাহসটাই মনে হয় তাদের নষ্ট হয়ে গেছে, তারা সাহস করতে চাচ্ছে না। আরেকটি বিষয় বলেছেন যে এই যে আবার নির্বাচন হচ্ছে, এতে করে দলের ভিতরে ভেদাভেদ হয় কিনা। শুধু এক দলের ভেদাভেদ না তো, আপনি বিএনপি লক্ষ্য করেছেন তো, অন্যান্য দলের ব্যাপারে লক্ষ্য করেছেন, অনেকেই কিন্তু তাদের কথা মানছে না এবং ক্যান্ডিডেট হয়ে বসে আছে, এবং তাদেরকে কিন্তু বহিষ্কার করা হচ্ছে সমানে, তাতেও তাদের কোনো যায় আসছে না। মানে সবাই কিন্তু তাদের নিজের অধিকারটা চাচ্ছে, তারা নির্বাচন করতে চাচ্ছে, কিন্তু নেতারা দিচ্ছে না। কিন্তু তারা কিন্তু নির্বাচন করছে এবং তারা অনেকেই জয়যুক্ত হয়ে আসবে আশা রাখি, হয়তো কারণ সুন্দর একটা নির্বাচন হবে, নিশ্চয়ই তারাও জয়যুক্ত হবে। আমি আসবো আপনার কাছে আবার। আমি হাবিবুর রহমান হাবিব, একই প্রশ্ন আপনাকেও করলাম, কিন্তু যে প্রসঙ্গটা যে বিএনপি নির্বাচনের বাইরে থাকছে, কিন্তু প্রকৃত যেসব কজের কথা বিএনপি বলছে সেগুলো নিয়ে কোনো আন্দোলন গড়ে তুলতে পারছে না, নির্বাচনকে প্রতিরোধ করা, প্রতিহত করা সেটা পারছে না। আবার অন্য দিক থেকে নির্বাচনে অংশ নিয়ে যে জনসম্পৃক্ততা অনেকে মনে করেন সেটাও বিএনপি করতে পারছে না, জনগণ থেকে খানিকটা বিচ্ছিন্নই থাকছে, সেটা আন্দোলনের মধ্য দিয়েও নির্বাচনের মধ্য দিয়েও। এবং অন্যদিকে যেটি মেহরা আফরোজ চুমকি উল্লেখ করলেন যে বিএনপি তো এই প্রথম দলের অনেককে নিয়ন্ত্রণেও রাখতে পারছে না, এবং বহিষ্কারের তালিকা দীর্ঘ হচ্ছে, হয়তো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। আসলে শেষ পর্যন্ত বিএনপি কি অ্যাচিভ করতে চাইছে এই সব প্রক্রিয়ার মধ্য দিয়ে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল সম্মানিত দর্শক শ্রোতা, দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ সমালোচককে আমার শুভেচ্ছা। মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, অনেক মাস পর আবার আমি সুস্থ শরীরে চ্যানেলে এসে কথা বলার সুযোগ পেয়েছি বলে। দেখেন, যখন যারা ক্ষমতায় থাকে তখন তাদের মতো করেই তারা দেখে। এই যে নির্বাচনের কথা আপনিও বলতে গিয়ে একটু মনে হয় ভুলে গেছেন, বিএনপি নির্বাচনে যায় না, আর বুদ্ধিজীবীরা তো সবাই ভুলে গেছে। এই যে 7ই জানুয়ারি নির্বাচন হলো, সেই নির্বাচনের পূর্বে 28শে অক্টোবর আমাদের অফিস তালা বন্ধ করে দেওয়া হলো। অফিসের সামনে নির্বাচন পর পর্যন্ত পুলিশ লাইন ধরে দাঁড়িয়ে থাকতো। একটা প্রধান বিরোধী দল সেই নির্বাচন যাক না যাক পরের কথা, তার অফিস যদি তালাবন্ধ থাকে তাহলে সেই নির্বাচনে যাবে কীভাবে? তার তো পার্টি অফিসে নেতাকর্মী আসবে, সেখানে একদিকে বসতে হবে, সেখানে ফর্ম বিক্রি করবে, ফর্ম যাচাই বাছাই হবে। বিএনপি তো আগেই বলেছে তারা এই নির্বাচনে অংশ নেবে, সেটা তো ভিন্ন জিনিস। তারপরে আপনি অফিস বন্ধ করে রাখবেন? এর আগে তো ধরেন আপনার 86-এ আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছিল 17 দিনে, বিএনপি এবং 15 দল ভেঙে 5 দল হয়েছিল, তাদের অবস্থার বন্ধ করে দেয়নি। 96 সালে বিএনপি নির্বাচন করেছিল তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করার জন্য, তখন তো আওয়ামী লীগের অফিস বন্ধ করে দেয়নি। এমনকি 2014 সালে যখন আওয়ামী লীগ আবার একক নির্বাচন করলো, তখনও অফিস বন্ধ করে দেয়নি। 18 সালে তো আমরা নির্বাচন গেলামে। এটা তো অদ্ভুত ব্যাপার, এটা কত বড় মহাপাপ না? রাজনৈতিক দলের আপনি অফিস বন্ধ করে দেবেন, দেওয়ার বলবেন যে বিএনপি ভয় পায়, জনগণ সমর্থন দেয় না বলে নির্বাচনে আসে না। এখন দেখেন, 7ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগের সমমনা 28টি দল। এমন ওটা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে একদল সবাইকে দাওয়াত দেয়, বিভিন্ন রাজনৈতিক দলকে তারা বক্তাকে দেয়, মঞ্চে বসে কেউ বক্তা শুনে আবার চলে যায়। ঠিক এমনিভাবে তারা নির্বাচনে এসেছিল। 3টি দলকে কয়েকটি আসন দেওয়া হয়েছে, বাদ বাকি আওয়ামী লীগ নিয়ে তাদেরকে বলছে তোমরা যাও, বাড়ি যাও, বাড়ি চলে গেছে তারা। এবার দেখেন, এই কারণে এই উপজেলা নির্বাচনে এই 3টি দল বাদে আর কেউ নির্বাচনে যায়নি, জাতীয় পার্টিও যাচ্ছে না। দেশটা কোথায় চলে গেছে? এটি গণতন্ত্র বলে কে? এই জন্য কি এই দেশের মানুষ যুদ্ধকে দেশ স্বাধীন করেছিল? এখন উপজেলা নির্বাচন হচ্ছে, বলছে উপজেলা উৎসবকের কিসের? এক দলের ভিতরে। এবং এই এখানে যে নির্বাচন কমিশনের ভরসা করে বিরোধী দল নির্বাচন যাবে, সেটা তো আওয়ামী লীগ নিজেই প্রমাণ করলো
যে তার এমপি মন্ত্রীরা তাদের সন্তানেরা তার স্ত্রী পুত্র যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে প্রশাসনের উপর তার প্রভাব বিস্তার করবে। এই আশঙ্কা থেকে তো বলা হচ্ছে, নাকি অন্য কোনো কারণ আছে? এই আশঙ্কা থেকে তারাই প্রমাণ করছে যে প্রভাব বিস্তার করে নির্বাচন কমিশন এখানে করার কিছু নাই, আর এই নির্বাচন কমিশনের কোনো ক্ষমতাই নেই। এবার আপনি দেখেন এই যে একটা কথা বলে মাঝে মাঝে প্রায় আমি শুনি, বক্তব্য শুনতে গেলে, এই দেশের নির্বাচন বয়কট শুরু করেছিল কে? আওয়ামী লীগ করেছে। 1985 সালে যখন উপজেলা নির্বাচন হয় তখন তো বিএনপিকে তখন শক্তিশালী না, 82 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ সেই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেনি। প্রথম এরশাদের নির্বাচনে অংশগ্রহণ করেনি। 88-এ আওয়ামী লীগ এরশাদের অধীনে নির্বাচনে যায়নি। 86-এর এর ঘটনার পর 96-এ বিএনপি তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সংযোজন করার জন্য যে নির্বাচন করলো সেখানে তো আওয়ামী লীগ যায়নি। সাদেক হোসেন খোকা তখন মেয়র হলো তখনও আওয়ামী লীগ নির্বাচনে যায়নি। 2007 সালে 3রা জানুয়ারি একযোগে 299টি আসনে পদ উড্ড করলো। কেন? বিএনপি তখন ক্ষমতা ছিল, সংসদ ভেঙে দিয়েছিল, তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতা দিয়েছিল, তখন আওয়ামী লীগ নির্বাচন থেকে সরে আসলো। কেন আসলো যে বিএনপি একসময় করতেন বিচারপতি কে এম হাসান, উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এই আশঙ্কা থেকে তারা আগের থেকে, তারপর নিয়ে না পাওয়া গেল না, রিয়াজুদ্দিনকে দেওয়া হলো, সংসদ নেই। তারপরে সেই নির্বাচনে আওয়ামী লীগ গেল না। কেন গেল না? যে নির্বাচনে গেলে রাষ্ট্রপতি যেহেতু বিএনপির, সেহেতু নির্বাচনে কারচুপি হতে পারে। তাহলে এখন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে, তারা এমপি থাকবে, মন্ত্রী থাকবে, সব তাদের থাকবে, তারা এখন বলে তো বিএনপি নির্বাচন আসে না কেন? এই যে কথা বলে কত বড় অন্যায়, মহা অন্যায় না এটা? এখন এই যে উপনির্বাচন, যেমন জাতীয় সংসদ নির্বাচন প্রায় 23-24 কোটি টাকা খরচ করেছে, রেজাল্ট কী হয়েছে? কী রেজাল্ট হয়েছে? একটা দলের গঠনতন্ত্রে আছে জাতীয় সংসদ নির্বাচনে একজনকে মনোনয়ন দেওয়া হবে, বাদ বাকি তার পক্ষে নির্বাচন করবে। যদি কেউ নির্বাচন না করে অথবা যদি কেউ বিদ্রোহ করে তাহলে বহিষ্কার করা হবে। এটা কি দেখলাম? পৃথিবীর ইতিহাসে জঘন্য ঘটনা আছে যে দল নমিশন দিল, আবার বললো যে যার মতো নির্বাচন করে। হয় কোনো দিন? এটা কোন দেশ? এই দেশে কোনদিন এই পৃথিবীর কোথাও এই দেশে ঘটনা ঘটছে? বলে যে যা পরে নির্বাচন করো। আবার নির্বাচনের পরে এখন লজ্জারও তো একটা ব্যাপার, নৌকা প্রতীক দিয়েছিল কে? স্বাক্ষর করেছিল কে? আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী। সেই 62টা নৌকাকে কবর দিল কারা? আওয়ামী লীগের বিদ্রোহীরা। নৌকা মার্কাকে কবর দিয়ে তারা স্বতন্ত্র জিতে আসলো। তারপরে নৌকাকে কবর দেওয়া মানে নৌকার যিনি মালিক, যিনি দলের সভানেত্রী, তার কথা মানুষ শুনলো না। প্রতীক দিয়েছেন ওনারা কিন্তু ভোটদের কথা, তাদেরকে নৌকার প্রতীকে কবর দিল। এইবার আবার কেন প্রতীক থেকে সরে আসলো? যে আপনি বললেন না প্রতীক নেই, বলছে কেন সরে আসলো জানেন? সরে আসার কারণ হলো বিএনপি যদি নির্বাচন অংশগ্রহণ করতো তাহলে এই প্রতীকে নির্বাচন করতো। এর আগে যখন প্রতীক দিয়ে, সেটা তো রাজনীতিতে কৌশল থাকেই। এই কৌশল না, কৌশল এক জিনিস আর আপনার আইন এক জিনিস। যখন এর আগে যখন স্থানীয় সরকার যখন প্রতীক বরাদ্দের তারা চিন্তা ভাবনা করে যখন নির্বাচন দিল, তখন এদেশের সুরের সমাজ থেকে শুরু করে সবাই বলেছিল না, স্থানীয় সরকার নির্বাচনটা প্রতীক ছাড়া হোক, তাহলে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা না আসলে, কলেজের শিক্ষকরা আসে, হাই স্কুলের শিক্ষকরা আসে, সমাজে গণ্যমান্য লোক আসে, তার এলাকায় সমাজসেবা করতে চায়। এই প্রতীক বরাদ্দ দিলে এবার তারা আসতে পারলো না, বাদ হয়ে গেল। এবার কেন দিল? এবার কেন বাদ দিল? যে বিএনপি যেহেতু নাই, সেহেতু আওয়ামী লীগ তো প্রতীক দেবে একজনকে, 450-এর উপর নির্বাচন হবে, 1050টা পদে সবই আওয়ামী লীগের কবর দিয়েছে, বিদ্রোহে জয়লাভ করেছে। যেমন আমার পাবনা সদর উপজেলা 10টা ইউনিয়নের 10টা ইউনিয়ন বিদ্রোহী প্রার্থী দাঁড়ালো আওয়ামী লীগের। দাঁড়ানোর পরে একটাকে মেরে ফেললো না, কিন্তু এখন তো আর তাদেরকে বিদ্রোহী বলছে না, এখন আমি বলছি যে এনকারেজ করা হচ্ছে দলের পক্ষ থেকে। তাহলে এই কেন এনকারেজ করা হচ্ছে? যদি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতামূলক এটা হবে না তো। একই পরিবারের ওই যেগুলি মানে একমত, ওই তারাই একটা জায়গায় যায়, এক পরিবারের ভিতরে তো একমত থাকে না। আর এখানে আমি একটু ওনার কাছে যাব, কিন্তু যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে বিএনপি আসলে এই যে আমার অর্জনটা আমি বলবো, বিএনপির তো অনেকেই এখন এই নির্বাচন অংশ নিচ্ছে এবং আমরা একের পর এক বহিষ্কার করতে হচ্ছে। তালিকাটা দীর্ঘ হচ্ছে কেন? আমার জাতীয় সংসদ নির্বাচন আমাকে করতে দেয়নি। এই নির্বাচনে যারা যাবে, যা কি হবে, তারা যদি ধরেন 2-1 যেতেও, সেখানে তার গিয়ে ওই আওয়ামী লীগের এমপি থেকে ধর্ণা ধরতে হবে। সেখানে কী দেবে? উপজেলা চেয়ারম্যানের চেয়ে ক্ষমতা বেশি হলো ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান, তারা নিজে কিছু করতে পারে, এতে কোনো ক্ষমতাও নেই। হ্যাঁ, একটা গাড়ি পাবে আর ভাতা পাবে, আর টুকটাক কিছু এদিক ওদিক থেকে দেয়, এইটা হবে। এইটা আশায় তো আর একটা দলের আদর্শ বিসর্জন দেওয়া যায় না। এই জন্য আমরা মনে করছি আমরা অনেকখানি সার্থক। ধরেন আমাদের এ পর্যন্ত কত, আমাদের পাবনা জেলার 9টা উপজেলা,
একমাত্র একটা উপজেলাতে একটা মহিলার একটা ভাইস চেয়ারম্যান আর এইটাই থাকবে, তাও কোনো শেষ পর্যন্ত থাকতে পারবে না, আমি হয়তো লাস্ট চেষ্টা আমি করবো। এখানে গিয়ে তো কোনো লাভ নেই। আর সর্বশেষ কথা বলি, আইন করা আছে স্থানীয় সংসদ নির্বাচন প্রতীকের মাধ্যমে হবে, তারপর আইন এখন অবলবৎ। আইন বলবৎ থাকা অবস্থা কীভাবে হয়? একজন মেয়ের বিয়ে স্বামী থাকা সত্ত্বেও, ধন্যবাদ, তালাক না হওয়া পর্যন্ত তাকে আরেক থেকে বিয়ে দেওয়া যায় না, ইচ্ছা করলে হয় না। ধন্যবাদ মেহরা প্রচুমকে শুনছিলেন। হ্যাঁ, শুনছি, মানে অনেক বিষয় তুলে ধরেছেন। একেবারে সেই স্বৈর শাসকের সময়কালের যে উপজেলা নির্বাচন কেন বয়কট করেছিল, আন্দোলন করেছিল, এই কথাগুলো খুবই সত্য। আসলে আওয়ামী লীগ যখন আন্দোলন করেছে তখন কিন্তু সেই সময় বিএনপিও ছিল। আচ্ছা, আওয়ামী লীগ আন্দোলনগুলো করেছে কিভাবে? আন্দোলন করেছে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন করেছে। প্রতিটা আন্দোলনে আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছে, কারণ কীভাবে জনগণকে সম্পৃক্ত করতে হয় এবং তাদের ইচ্ছাটাকে আওয়ামী লীগ অনুভব করতে পেরেছে। কিন্তু আপনাদের বিষয়টা দেখছি, লক্ষ্য করছি যে আপনারা শুধু দলের ভিতরেই আপনারা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ আপনাদের আন্দোলনগুলো, যার কারণে আপনারা আন্দোলনকেও মানে ওইভাবে চাঙ্গা করতে পারছেন না এবং নানান ধরনের আপনার সন্ত্রাসী কায়দা তৈরি করছেন। যে রিসেন্টলি আপনারা হুলস্থুল করলেন, কদিন পরপরই তো সরকারকে উৎখাত করার জন্য আন্দোলন করছিলেন এবং আন্দোলন করতে গিয়ে সাংবাদিক মেরেছেন, আর বিভিন্ন চোখের সামনে ঘটনা ঘটালেন, কিন্তু আসলে তা আন্দোলনে সাকসেসফুল হতে পারেনি। আর আওয়ামী লীগের আপনারা চিন্তা করেন, আওয়ামী লীগ কিন্তু আন্দোলন করতে যে অনেক নেতা জীবন দিয়েছে। আওয়ামী লীগ আন্দোলন করতে যে তাদেরকে বিভিন্নভাবে ওই যে বোমা মেরে, আপনি সেটা জানেন যে আওয়ামী লীগ, আপনি বললেন আওয়ামী লীগ অফিসে তালা লাগিয়েছে, কিন্তু কেন লাগিয়েছে তালা লাগানোর কোনো কারণ নেই তো সেখানে, কেন তালা লাগাবে? এখন আপনারা লক্ষ্য করেন যে আওয়ামী লীগ যখন আন্দোলন করতো, আওয়ামী লীগের উপরে যে আপনার বোমা হামলা হলো আমাদের সেই সময়কালে বিরোধী দলের নেত্রীর উপরে, এত বড় ঘটনার পরে আর কি ঘটনা থাকতে পারে? তো আমাদেরকে কিন্তু প্রতিহত করার জন্য সর্বসময়ই চেষ্টা করা হয়েছে, কিন্তু জনগণকে সম্পৃক্ত করার কারণে আন্দোলনগুলোতে সাকসেসফুল হয়েছি। এখন প্রশ্ন হলো গিয়ে যে নির্বাচনে আসবে না, এখন বিশেষ কোনো কারণ থাকতে হবে। একটা কারণ হলো নির্বাচন, আপনারা বলতে চাচ্ছেন যে ক্ষমতায় থেকে নির্বাচন কিভাবে হবে। আপনারা লক্ষ্য করেছেন এবার যে নির্বাচনটি হয়েছে সম্পূর্ণই একেবারে নিরপেক্ষ একটা নির্বাচন, যেখানে নির্বাচন কমিশন এতটাই নিরপেক্ষ ছিল, আমাদের দুই একটা ক্যান্ডিডেটের কিন্তু ক্যান্ডিডেটশিপই বাতিল হয়ে গেছে, তারা নিয়ম নীতি মানেনি বলে। আমরা মনে হচ্ছিল যে যুদ্ধক্ষেত্রে নেমেছি, সব সময় কেয়ারফুল থেকেছি এবং তাদের যে সিস্টেমের বাইরে কেউ আমরা যেতে পারিনি। তো এই জায়গার মধ্যে এর চেয়ে স্বচ্ছ আর কীভাবে হবে নির্বাচন? এই নির্বাচনগুলোকে আপনারা মানছেন না এবং বছরের পর বছর, 5 বছর 10 বছর 15 বছর ধরে একই কাজ আপনারা চালাচ্ছেন। আপনারা কি কর্মীর কথা ভাবছেন? আপনারা কি যারা মানে নির্বাচন করতে চাচ্ছে তাদেরও তো অনেকে, আপনাদের দলেরও জনপ্রিয়তা আছে, তারা মনে মনে কি বলছে, কতটা দুঃখ প্রকাশ করছে ক্ষমতার বাইরে থেকে, সেটার চিন্তা কিন্তু আপনারা একদমই করছেন না। আপনারা একতরফা হয়তো সে লন্ডন থেকে একটা কিছু বলে দিল, দেশের বাইরে থেকে নেতৃত্ব দেওয়া, এরকম হাস্যকর আমি জীবনেও আমরা জানি না কোনো দেশে আছে কিনা, আমি বলতে পারি না। যে দেশে আসতে ভয় পাচ্ছে, যারা দেশের বাইরে থেকে নেতৃত্ব দিচ্ছে, সেই নেতৃত্ব কি করে বুঝবে যে বাংলাদেশের মাটি কী চাচ্ছে, জনগণ কী চাচ্ছে? এবার যে আমার নির্বাচন হচ্ছে, প্রতীক দেওয়া হয়নি। আমাদের নেত্রী কিন্তু চাচ্ছে, বারবার চাচ্ছে জনগণ সম্পৃক্ত হোক, যার কারণে এক একবার এক রকম চিন্তা করছেন। তারপরে একই কথা, এইবার তিনি যে শক্ত করে বলেছেন যে আত্মীয় স্বজন নির্বাচন করবে না, এটা কেন বলেছেন? তিনি বলেছেন যাতে স্বচ্ছতাটা বেশি থাকে, যাতে করে কেউ ভুল না বোঝে, যাতে করে এমপিরা সেখানে সম্পৃক্ত না হতে পারে। এখানে প্রশাসনিক বিষয় না, এমপি যখন তার ছেলেকে দিবে তখন তো সে চাবেই তার ছেলেকে পাশ করানোর জন্য, কিন্তু আমাদেরকে বলেছে যে কোনো এমপি সম্পৃক্ত হতে পারবে না, কোনো এমপি ক্যান্ডিডেটের পিছনে ঘুরতে পারবে না। আমি নিজেই তো, আমার এলাকা আছে বা একটা জায়গা আছে, আমরা কিন্তু ক্যান্ডিডেট কে সেটাও বলি নাই, ডিক্লেয়ারও দেই নেই, কারণ তাদের ভিতরে কম্পিটিশন হোক, আসুক। সেখানে কিন্তু বিএনপি আসছে, সেখানে অনেক ক্যান্ডিডেট আসছে। আচ্ছা, ভালো কথা, ধরলাম আপনাদের ক্যান্ডিডেট আসেনি, আপনি সব ভোটারকে বন্ধ করার জন্য লিফলেট ছাড়ছেন নানানভাবে যে আপনাদেরা ভোট দিতে আসবেন না, এই ভোটকে বয়কট করেন। কিন্তু ধরলাম আপনাদের নেতারা বয়কট করেছে, তাদের আত্মীয় স্বজনরা কি বয়কট করছে? মোটেও না। আত্মীয় স্বজনটা কিন্তু ঠিকই নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, কারণ কোনো না কোনো ক্যান্ডিডেট, ধরলাম বেশিরভাগ ক্যান্ডিডেটই আমাদের দলের, তাহলে আপনাদের মধ্যে যে বিভক্তি হয়ে যাচ্ছে, এটা কিন্তু বিশাল বিভক্তি হয়ে যাচ্ছে।
অমুকে আসছে না। তো আমাদের বিভক্তি না, এখন তো আমার মনে হচ্ছে যে এই স্টাইলে আপনাদেরও অনেক বিভক্তি হয়ে যাচ্ছে। এইগুলোকে কিভাবে আপনারা কাটিয়ে উঠবেন, আপনারাও চিন্তা করেন। আমরা মনে করি যে আমাদেরকে একটা সুন্দর রাস্তায় যেতে হবে, দেশটাকে এগিয়ে নিতে হবে। খালি আন্দোলন করলাম আর নির্বাচন বয়কট করলাম, বন্ধ করলাম, তাতে করে আমাদের ফলাফলটা কি হচ্ছে? দেশকে এখন উন্নতির দিকে যাচ্ছে না। একটা প্রশ্ন যে বিরোধী দল ছাড়া বছরের পর বছর নির্বাচন কতটা আপনারা টেনে নিতে পারবেন? কেননা এই ধরনের নির্বাচনগুলো দেশের ভেতরে তো বিরোধীরা প্রশ্ন তুলছে, এর বাইরেও অনেকে প্রশ্ন তুলছেন, কিন্তু আন্তর্জাতিকভাবে সেগুলো প্রশ্নের মুখে পড়ছে। গত নির্বাচন হলো, নির্বাচনটাকে তারা বললই যে নির্বাচন সঠিক হয়নি, কিন্তু আমরা কিন্তু সেটা কাজে কর্মে আমরা প্রমাণিত করেছি। আমাদের বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি ছিল, কেউ ছিল না তা না, হয়তো সংখ্যা কম। আওয়ামী লীগের ইতিহাস নিশ্চয়ই জানেন, স্বাধীনতার পর স্বাধীনতা উত্তর যে নির্বাচনগুলো হয়েছে সেখানে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা শুধু নয়। আপনি মনে করেন যে দুইটা সিট বোধহয় খালি আওয়ামী লীগ পায়নি, 70-এর নির্বাচনে। হ্যাঁ 70-এর। তো আওয়ামী লীগের কিন্তু এই ইতিহাস আছে, সেই ইতিহাস তো জোর করে নির্বাচনের না, একটাই দল ছিল, সেই দলটা আওয়ামী লীগ, শক্তিশালী একটি দল ছিল। তার পরবর্তীতে নানানভাবে আপনার বিএনপি তৈরি হয়েছে, জাতীয় পার্টি তৈরি হয়েছে, তাদের মধ্যেও নানান ভাঙন হয়েছে, আসছে গেছে। তো এখন যে আপনার আমাদের বলা হচ্ছে যে তারা না আসলে, আসলে সত্য কথা, আপনার নির্বাচন তো একটা উৎসব, সেই উৎসবে যদি সবাই না আসে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তাহলে তো উৎসবটা উৎসব মুখর হয় না। আমরা কিন্তু অনেক চেষ্টা করছি, এবং সেই চেষ্টার পরে একসময় যদি বিএনপি যদি আস্তে আস্তে এমন একটা দল হয়ে যায় যেই দলটি আর রাজনীতির জন্যই যোগ্য না থাকে, তাহলে কি তাকে বাদ দিয়ে রাজনীতি এই বাংলাদেশে হবে না? তা অবশ্যই হবে। যদি জাতীয় পার্টি তার দলকে ধরে রাখতে না পারে, খণ্ড বিখণ্ড হয়ে যায়, তাহলে কি সেটা বাদ দিয়ে রাজনীতি হবে না? আবার নতুন হয়তো দলের হচ্ছে তো বাংলাদেশের ইতিহাসে অনেক পার্টি বড় পার্টি শেষ হয়ে গেছে, মুসলিম লীগ শেষ হয়ে গেছে, ন্যাশনাল আওয়ামী পার্টি শেষ হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, সেটাই আমি বলি। তো এইভাবে তো এটা হয় না, এটা হতে পারে না। আর আপনারা পদ্ধতি বলেন, একই পদ্ধতিতে আবার বলছেন তত্ত্বাবধায়ক সরকার আসবে, না হলে বলছেন যে ক্ষমতায় থেকে হবে না। উন্নত দেশগুলোর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। উন্নত দেশে কি হচ্ছে? আমেরিকার আপনার নির্বাচনী স্টাইলটা কি? কই, সেখানে তো এইভাবে হচ্ছে। সেখানেও কিন্তু নির্বাচনে নানান ধরনের ঘটনা আমরা শুনতে পাই। সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বেরই বড় বড় দেশ, এই ভারত বলেন আর আমেরিকা বলেন, আবার ইউরোপ বলেন, সব জায়গায় নির্বাচন হলে ছোটোখাটো টুকটাক নানান বিষয় কিন্তু উঠে আসে। তাই বলে কি নির্বাচন একেবারে বাতিল করে বয়কট করে বছরের পর বছর থাকে? তা আমার মনে হয় তারা, এটা যে আপনি বলছেন যে এইভাবে আর কত বছর চলবে, এইভাবেই বাংলাদেশের উন্নয়ন চলতে থাকবে। যদি কেউ বাধা দিতেই থাকে তাহলে কি আমরা আবার নিজেরা বন্ধ হয়ে যাবে আমাদের কার্যক্রম? উন্নয়ন কি সম্পূর্ণ আমরা বন্ধ করে ফেলবো? উন্নয়নের ধারা চলতেই থাকবে বাধাগ্রস্ত হলে, সেই জায়গাটা তো থামবে না, চলে যেতে পারে। ওই প্রশ্নটা যে আসলে বিএনপির অর্জনটা কি? অর্জনটা এই অর্থে যে আপনারা নির্বাচনকে যেভাবে চিত্রায়িত করছেন, 14 বলি, 18 বলি, কিংবা 2024 বলি, কিন্তু নির্বাচনের পরে উনি জনগণকে সম্পৃক্ত করবার কথা বলেছেন। আমি সেই প্রশ্নে বা বিতর্কে নাই গেলাম। বিএনপি আসলে কোনো কর্মসূচিও দেয় না বা দিতে পারে না, এর জবাব কি আপনার কাছে? আমি প্রথম উত্তরটা মানে নির্বাচন যদি অতটাই খারাপ হয়ে থাকে, জনবিক্ষোভ কেন তৈরি হচ্ছে না, বা জনগণের বিক্ষোভ থাকলে সেটা বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে কেন কাজে লাগাতে পারছে না? সমস্যাটা কোথায়? নির্বাচনটা তো অবশ্যই বিতর্কিত নির্বাচন, এটাকে নির্বাচন বলে না। আমি ওনার একটা কথা স্মরণ করে দিতে চাই। 1970 সালে যে নির্বাচনটা হয়েছিল এলএফের অধীনে, হ্যাঁ, সেটা যদি মুসলিম লীগের অধীনে হতো, রাজনৈতিক দলের অধীনে কি হতো তাহলে? আমি কিন্তু এই জায়গায় বলছি রাজনৈতিক দলের অধীনে, কথাটা হলো রাজনৈতিক দল হলো ক্ষমতা থেকে নির্বাচন করানো ভিন্ন জিনিস। যদি ওইটা রাজনৈতিক দল তো ক্ষমতায় থাকে পৃথিবীর অনেক দেশেই, উন্নত দেশে সেটা আলোচনা হয়। উন্নত দেশ আর এই দেশে এক না, উন্নত দেশে হচ্ছে, উন্নত দেশ এই দেশে এক। অন্যদের রাতের ভোট হয়, অন্যদের 100% ভোট হয়, বিরোধীবাদী শূন্য ভোট পায় না। ওই দেশের জন্য করলে হবে। আর 70 সালের নির্বাচন, আমরা যখন 70 সালে তো আমরা করতে পড়ি, তখন 70 সালের নির্বাচন তখন মৌলানা ভাষা নির্বাচনে যায়নি, তখন মার্শাল রোদের নির্বাচন হয়েছে, তখন নিয়েছিল না কোন রাষ্ট্রীয় ক্ষমতা, কোন দল ছিল না, যে কারণে ওই নির্বাচনটা দেশের মানুষ একদিকে হয়ে আর অন্য কোনো রাজনৈতিক শক্তিটা ছিল সেটা হয়েছে, অন্যটা ভিন্ন। আর 73 সালে ধরি, স্বাধীনতার পরপর
সেখানে তো কতগুলি আসনে তো জয়লাভ করার পরেও তো হারিয়ে দেওয়া হলো। 73 সালের নির্বাচন তো 9টা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, দরকার ছিল না বিনা প্রতিদ্বন্দ্বিতা, এমনিতে তারা নির্বাচন দিতে হতো। 73 সাল থেকে ধ্বংস হওয়া শুরু হয়েছে। এরপরে আপনাকে যে কথা ভুলে গেলেন, সালে ধ্বংস না, ধ্বংস না, ধ্বংস দরকার ছিল না তো। খুব বেশি হলে 20টা সিট পেত, তাতে মুক্তিযোদ্ধা কী হতো? হেলিকপ্টার করে ওই মুস্তাকের ভোট নিয়ে ঢাকা থেকে ডিক্লেয়ার দেওয়ার দরকার ছিল না। আর ওই হেলিকপ্টার ডিক্লেয়ার না দিলে 75-15 মুস্তাকি ঘটনা করার সুযোগ পেত না, সেটা ভিন্ন কথা। এখন কথা হলো যে আওয়ামী লীগ আন্দোলন করে কবে ক্ষমতাচ্যুত করলো বিরোধী দলকে, সরকারকে? কবে? আচ্ছা, কবে আপনি যেমনটা বলছেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তো বিএনপি যখন ক্ষমতায় থেকে নির্বাচন করেছে সেটা তো তখনও হয়েছে। সেটা তো ওটা হলো 5 বছর শাসনের জন্য। আর এটা ছিল একদম নির্দিষ্ট কথা ছিল, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সংযোজন করার জন্যই ওই নির্বাচনটা। 94 সালে 30 ডিসেম্বর সদল বলে সব পদত্যাগ করছে সংসদ থেকে। তখন পাইছিলেন 1 বছর পর নির্বাচন হলো বলেই তো আছে। আমি এই নির্বাচন দেব, যেমন আওয়ামী লীগ 14 সালে বলেছিল না, 2014 সালে বলছে একটা অল্প সময়ের জন্য নির্বাচন, এরপর একটা নির্বাচন হবে, যেটা বিএনপি বলেছিল 96 সালে, বিএনপি করেছে। দেখেন পদত্যাগের কথা কবে বললেন? হ্যাঁ, পদত্যাগ করেছে 94। কারণ আছে তো, কারণ আছে, মাগুরার একটা নির্বাচন, ঠিক আছে আমি বলি, মাগুরার একটা নির্বাচন তো, হ্যাঁ মাগুরা কেন্দ্রিক নির্বাচনটা যখন হলো তখন সারা বাংলাদেশের মানুষই স্তম্ভিত হয়ে গেছে, সারা বাংলাদেশের মানুষ স্তম্ভিত। আমি তো ছিলাম নির্বাচনের সময়। আচ্ছা, আর দ্বিতীয়ত হলো গিয়ে আপনার যে আমরা কিন্তু নির্বাচনে যখন জয়যুক্ত হয়ে বিএনপি ক্ষমতায় আসলো, মূল নেতৃত্বেই ছিলেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু আপনারা যখন জয়ী হয়েছেন আমরা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং সুন্দরভাবে দেশটা আবার চলতে আরম্ভ করলো। কিন্তু আপনাদের সেটা আর ভাল লাগছে না, এখন আপনারা আবার নতুন কায়দা করবেন। আর একটা জিনিস আমি এখানে বলবো যে আপনারা 70 এবং 73-এ কথা বললেন যে তখনই সব শেষ হয়েছে। তখন মানুষের মধ্যে একটা দেশপ্রেম ছিল, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ছিল, ভালোবাসার জোরে তারা ভোট দিয়েছে। 75-এর পরে আপনি এই ঘটনার তো সূত্রপাত হলো 75-এর পরে, শেষ করুক, তারপর আমি 75-এর পরেই শুরু হলো। বুঝে তারপরে উত্তর দেন তাহলে ভালো হয়। সেটা আমি 70 সালে বলেছি যে ওটা কোনো দলীয় সরকারের নির্বাচন ছিল না, তখন জাতি একদিকে আওয়ামী লীগের একদিকে হেলে গেছে। তারপরে মৌলানা ভাসানী নির্বাচন করলে পারে কিছুটা ব্যত্যয় হতো, সেটাও করে নাই, সেটাও ছাড় দিছে। তার মানে আওয়ামী লীগ তখন এককভাবে এই দেশে মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে ছিল বা মানুষ বিশ্বাস করেছিল, ওইটা আলাদা। কিন্তু দলীয় সরকার থাকতে পারে ওখানে উল্টোপাল্টা করে দিতে পারতো। আর 73 সালের নির্বাচনে আওয়ামী লীগ জিততো, 300 আসনে পেয়েছিল, 280টাই জিততো, 20টা নিয়ে হারতো, সেটা সহ্য করতে পারেনি। এবার আপনারা আসেন, আওয়ামী লীগ আন্দোলন করে কবে ক্ষমতাচ্যুত করলো? এরশাদ ক্ষমতায় আসছে 82 সালে, আসার পরে উপজেলা নির্বাচন 85 সালে, সেই নির্বাচন ঠেকাতে পেরেছি? পারেনি। 2 দিন উপজেলা নির্বাচন হলে 16 তারিখ আর 20 তারিখে 2 দিনই মিছিল করেছি নবপুর রোড থেকে। আমি মিছিল নেতৃত্ব দিয়ে এসে বাইতের উপর শেষ করছি 2 দিনই। লোক কত? 25 থেকে 30 জন, হাজার হাজার লোক নাম, এরশাদের বিরুদ্ধে নামে নেই। কিন্তু এরশাদ 88 সালে নির্বাচন করে নিয়ে গেছে, আমরা ঠেকাতে পেরেছিলাম? আমরা পারি নাই। সবাই মিলে আমরা আন্দোলন করে ঠেকালাম। কবে পদত্যাগ করলাম? কবে? 90 সালে। সে আওয়ামী লীগ একা করেছে? সমস্ত রাজনীতি, হ্যাঁ আওয়ামী লীগের বড় ভূমিকা ছিল, ছাত্রলীগ আমি তখন প্রেসিডেন্ট ছিলাম, ছাত্রলীগের বড় ভূমিকা ছিল, অন্য দলগুলি ছিল, তো এককভাবে তো আমাদের করে নেই। 96 সালে যেটা বলেন সেটা ওইটা আলাদা, সেটা একটা প্রশাসনিক অভ্যর্থন হয়েছিল। সেটাও যদি আমি যদি জনতার মঞ্চ না করতাম, বা আমি যদি তখন স্বেচ্ছাসেবক দলের লীগের অ্যাক্টিং কনভেনার না হতাম, মকবুল ভাই যদি জেলে না যেতেন, 96 সালে পতন হতো না, হতে পারে আর 2 সাল পরে হতে পারতো। ওইটা আমি একটা সিস্টেম করে আমার অভিজ্ঞতা যে আমি এটা করেছিলাম। এরপরে আপনি যদি আসেন 2007 সাল, সিস্টেম এখন করতে পারেন না কেন? এত রাগ ক্ষোভ? এখন তো আমার হাতে ওই ক্ষমতা নেই, তখন তো আমি একটা সংগঠনের নেতা ছিলাম। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তখন আপনাকে ক্ষমতা দিয়েছিলেন, বিএনপি নেতৃত্ব আপনাকে সেই ক্ষমতা দিচ্ছে, এখন তো সেই বয়স আমার নাই। এবার আপনি দেখেন 2007 সালে যেটা পরিবর্তন হলো, আওয়ামী লীগ লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষের লাশের উপর নৃত্য করে কত কিছু করলো। নির্বাচন ঠেকাতে পেরেছে? নির্বাচন ঠেকাতে 2007 সালে? কিন্তু নির্বাচন তো হয়নি না, নির্বাচন তো হয়নি। আওয়ামী লীগ পারে না ঠেকাতে, আপনি বলেন। আওয়ামী লীগ পারে না ঠেকাতে, আওয়ামী লীগের সেই ক্ষমতা হয় না। আওয়ামী লীগের আন্দোলনের কারণে সেটা হয়েছে, আওয়ামী লীগের আন্দোলনের কারণে না শুধু, ওটা 111-এর একটা অনেক আগের থেকে ছিল। আমি যখন 2004 সাল থেকে, তখন আমাকে বললো যে কিসের নির্বাচন হবে না দেশে, আসবে। ওটা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের সাথে মঈনু আহমেদ বেঈমান
সে জাতিসংঘের একটা মিথ্যা চিঠি নিয়ে এসে বঙ্গবন্ধু দখল। আওয়ামী লীগ তো করেনি, ওটা আওয়ামী লীগের কৃতিত্ব না, ওটা আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং মইনুল আহমেদের এইটা এই ষড়যন্ত্রের ফল ওইটা। আওয়ামী লীগ করতে পারে, আওয়ামী লীগ করতে তো নির্বাচন কমিশন ঠেকাতে পারতো। উইথড্র ডেট পর্যন্ত যাচাই বাছাই পর্যন্ত তারা ছিল তো। তারপরে উইথড্র ডেটের লাস্ট দিনে তারা এক দলে আমার আসন বাদে 299টা পদে উইথড্র করেছে তারা। এবার আপনি আসেন, এখন কথা হলো যে বিএনপির অর্জন থেকে, বিএনপির একটা অর্জন এত কিছু করার পরও উনি বললেন যে ভোট দিতে মানুষ ভোট দিতে গিয়েছে। এই প্রধান নির্বাচন কমিশনের কথা বলছেন, একবার বলে বেলা 3টার সময় বলে 28%, আবার পরে বলে 39%, তারপরে বলে 41%। এত ভোট কি হয়েছে? 1 ঘন্টার প্রতি এত ভোট হয়? মানুষ পার্বত্য চট্টগ্রামের 3টা জেলাতে একটা ভোটও পড়েনি কতগুলি কেন্দ্রে, আবার কোথাও কোথাও 100% ভোট পড়েছে, 5%, 7%, 10% ভোট, ওইটাকে ভোট বলে না। বিএনপির এটাই অর্জন যে মানুষ ভোট দিতে যায় না। লিফলেট আমরা বিতরণ করেছি, আমরা তো বোমা মারতে যাইনি, আমরা লিফলেট বিতরণ করেছি যে ভোট যেহেতু এই ভোট একতরফা ভোট, এটা একতরফা ভোট, আওয়ামী লীগের ঘরের বাইরে কেউ ভোট করেনি এখানে। এবার আপনি বলেন একটা জিনিস আপনি বলেছেন যে গ্রেনেড হামলা, তাহলে আপনি বলেন গ্রেনেড হামলা যদি 2004 সালে বিএনপি করে থাকে, তা রমনা পটমিলে আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন বোমা হামলা হয়েছিল, উদ্দিসির যশোরে বোমা হামলা হয়েছিল আওয়ামী লীগের আমলে, আপনার পল্টন ময়দানে সিপিবির জনসভায় বোমা হামলা কয়েকজন মারা গেছিল। তার সে ভয়ঙ্কর ঘটনা শামীম ওসমানের উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের অফিসে বোমা বিস্ফোরণে 25 থেকে 30 জন মানুষ সেদিন মারা গিয়েছিল আওয়ামী লীগের আমলে। তাহলে ওটাকে আওয়ামী লীগ করেছিল? আওয়ামী লীগের আমলে এত বড় বড় ঘটনা ঘটলো, সেখানে আওয়ামী লীগ না করে থাকে, আর আওয়ামী লীগ অফিসের সামনে সন্ত্রাসীরা করলো বা মৌলবাদীরা করলো, জঙ্গিরা করলো, সে যায় বিএনপি আসবে কেন? ওইগুলো যদি না আসবে বিএনপি আসবে কেন? কিন্তু ক্ষমতায় যারা আছেন তারা সেটা আইনের আওতায় আনলেন, বিচারিক ওইগুলো আইনে আওতা আসছে, ওইগুলো আইনে আসছে, উদ্দেশ্যে আইনে আওতা আসছে, পল্টন আইনে আওতা আসছে, একটু শেষ করে দিতে আসছে, একটা আইনে। বিএনপি তো তাও বিএনপিকে ধন্যবাদ দেওয়া যাবে এই কারণে, বিএনপি শাহেখ আব্দুর রহমান বাংলা ভাষার মধ্যে প্রথম দিকে কিছু তাদের ভুল ধারণা ছিল, পরবর্তী সময়ে স্বল্প সময়ের ভিতরে লাইভ দেখায়, লাইভ দিয়ে আপনার শাহেখ আব্দুর রহমান বাংলা ভাষাকে গ্রেপ্তার করে তাদেরকে বিচার করে ফাঁসির দণ্ড পর্যন্ত দিয়ে গেছিল। বিএনপি এতখানি কাজ করেছিল। ধন্যবাদ। আচ্ছা, অনেকগুলো বিষয় চলে আসছে। প্রথমে এসেছে আন্দোলন করে নির্বাচন ঠেকিয়েছে কিনা। আওয়ামী লীগের আন্দোলনের সাথে কি আর কোনো দলের আন্দোলনের তুলনা চড়ে? শুধু খালি নির্বাচন কেন, পাকিস্তানি তৎকালীন সময়ের পশ্চিম পাকিস্তানের সাথেও তো সংগ্রামটা আন্দোলন করেই করেছে। যখন একক সংখ্যাগরিষ্ঠতা পেল, একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও যখন ক্ষমতায় দেওয়া হলো না, তখন কিন্তু আন্দোলনটা তখনই শুরু করে দিল, তাই না? এই আন্দোলনের ফসল হিসাবে তো আমরা স্বাধীনতাই পেয়ে গেছি, স্বাধীনতাই তো এনেছি। কাজে আওয়ামী লীগের সাথে মনে হয় না তুলনা এই আন্দোলনের বিষয়ে। কারণ আচ্ছা, আমি আচ্ছা এর পরবর্তী পার্টি আমি আসি। আচ্ছা, এটা না, কোনো পার্টি বাদ দেওয়া যাবে না, স্বাধীনতা একটা বিশাল ব্যাপার, এটাকে এই পার্ট বাদ দিয়ে কোনো রাজনীতি হতে পারে না। এবং তার পরবর্তীর প্রেক্ষাপটটা শুরু হয়েছে 75-এর পরে। 75-এর পরে গণতন্ত্রকে হত্যা করা, সংবিধানকে ধ্বংস করা, এবং একটা লম্বা সময় অতিক্রম হয়েছে। 21 বছর পরে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। সংগ্রামের পথটা ছিল 21 বছর, এবং এই 21 বছরে আন্দোলন সংগ্রাম করে কোনো রকম 2 নম্বরই লাইন দিয়ে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসে নাই। 96-এ কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছিল, কিন্তু 21 বছরে কিন্তু অনেক রকম কারসাজি করার চেষ্টা করতে পারতো, বাট সেটা করেনি। এখন ক্ষমতায় আসার পরে এই পদ্ধতিটাই যদি চলমান থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু না, এই পদ্ধতি পছন্দ হলো না আপনাদের। তো এই পদ্ধতি যদি পছন্দ না হয়ে থাকে, 2001-এ আপনাদের আবার আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেল, আপনারা আসলেন ক্ষমতায়, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এখন ক্ষমতাটাকে ধরে রাখার জন্য আপনারা ফলস ভোট কতগুলো তৈরি করে ফেললেন। 1 লক্ষ কত যেন ফলস ভোট, 1,30,00,000 ফলস ভোট দিয়ে আপনারা দিনের আলোর মতন করে এইভাবে কাজগুলো করে গেছেন। এখন আওয়ামী লীগের সাথে আন্দোলন নিয়ে কথা বলার কোনো বিষয় নেই, সেটা প্রত্যেকটাই জেনুইন আন্দোলন ছিল বলেই আজকে দেশে এখন একটা গণতান্ত্রিক ধারা তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি, এবং সবচাইতে সুন্দর একটা পদ্ধতি নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন হওয়া, এটা সম্পূর্ণই আলাদা। এখন আমরা যদি মনে করেন যে দল থেকে আমরা ক্ষমতার থেকে চলে গেলাম,
চলে গেলে কে আসবে? তত্ত্বাবধায়ক। আপনারা কি চান যে আবার সেনাবাহিনী ঢোকার সুযোগ করে দেই, আবার তত্ত্বাবধায়ক গেট মেরে বসে থাকুক, আবার আমাদের নেতাদেরকে অ্যারেস্ট করে সবগুলোকে, তখন তো আওয়ামী লীগ থাকবে না, বিএনপি সব বাদ দিয়ে আবার অন্যরা কেউ দেশটা শাসন করুক? বিশ্বের কোন দেশটা আছে যেই দেশে আপনার সঠিক গণতন্ত্র না যখন থাকে না তখন সেই দেশটা উন্নত হয়? সেনাবাহিনী দিয়ে কোনো দেশ উন্নত হয়েছে এটার কোনো ইতিহাস আছে? কিংবা এরকম তত্ত্বাবধায়ক বছরের পর বছর গ্যাট বেঁধে যদি বসে থাকে তাহলে কি দেশে উন্নতি হবে? আজকে দেশের যে উন্নতিটা হচ্ছে, এই উন্নতিটা হচ্ছে যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি দল আছে বলেই হচ্ছে, এবং একটি জনগণের একটি ম্যান্ডেট নেওয়া একটি দল আছে বলে। হ্যাঁ, আপনি বলতে পেরেছেন পার্সেন্টেজ, ভোটের পার্সেন্টেজের কথা বলি আমি একটু। ভোটের পার্সেন্টেজের হিসাব যে আপনি করছেন এটা সত্য কথা, যে ভোটের পার্সেন্টেজ তো আপনাদের একটা ভোটের পার্সেন্টেজ আছে, আওয়ামী লীগের একটা ভোটের পার্সেন্টেজ আছে, সাধারণ জনগণের একটা ভোটের পার্সেন্টেজ আছে। সেই হিসাবে যখন আপনারা নির্বাচনে আসছেন না কিংবা অন্যান্য দলরা, কিছু হলেও তো ভোটের সংখ্যাটা তো কমছে, কিছু হলেও তো কমছে, তো সেই জায়গাটা তো আপনার কাউন্ট করতে হবে। কিন্তু এই সংখ্যাটা বৃদ্ধি তো আমরা করার জন্য আপনাদেরকে উৎসাহিত করছি, কিন্তু আপনারা তো সেই রিস্ককে নিতে চাচ্ছেন না। মনে হচ্ছে না এটা বিশাল রিস্ক, নামলেই আমরা নির্বাচিত হতে পারবো না। আপনারা একটা অনটেস্টে এই উপজেলা নির্বাচনে নামতেন, দেখতেন আপনারা কতজন জয়ী হন। আপনার দেশকে যদি ভালোবাসেন তাহলে এই সিস্টেমের পদ্ধতির মধ্যে আপনাদের আসতেই হবে। কোনোভাবেই আমাদের কথা বাদ দিলাম, যেই ক্ষমতায় থাকবে, যারা সরকার গঠন করবে, যতক্ষণ পর্যন্ত আরেকটি সরকারের হাতে হস্তান্তর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে যদি সেই জায়গার থেকে সরে যায় তাহলেই কিন্তু সেখানে তৃতীয় শক্তির উত্থানের একটা সুযোগ হয়ে যায়। আমরা কেন সেই সুযোগটা করে দেব? বাংলাদেশের ইতিহাস তো আমরা দেখেছি, তৃতীয় শক্তির উত্থানে একটি দেশের কতটা ক্ষতি হয়, কিভাবে সমস্ত কিছু, শুধু রাজনীতি ধ্বংস হয় না, শুধু রাজনীতি ধ্বংস হয় না, দেশের ধারাবাহিকতা সকল ক্ষেত্রে সব কিছুই ধ্বংস হয়। তাহলে আমরা কেন ওই স্টাইলে আমরা যাব? আমরা তো এখানে যেতে পারি না। আপনারা একটু সাহস করে নামলেই, আপনাদের আসল কথা আপনাদের সাহস হারিয়ে গেছে, আপনাদের নেতৃত্বটা একটু গোলমাল হয়ে গেছে। আপনাদের কে নেতৃত্ব দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এটা আপনারাই ক্লিয়ার হতে পারছেন না। আপনারা নিজেরাই হয়তো আলোচনা করেন কিন্তু বাস্তবে সামনে এসে বলতে পারছেন না। নেতৃত্বটা যদি আপনাদের সঠিক হতো, শক্তিশালী হতো, তাহলে কিন্তু আপনারা সাহস করে ঠিকই নির্বাচনে নামতেন। এটা আপনারা সেটা পাচ্ছেন না। আমি বলবো আপনারা সেই জায়গাটা সুসংহত করেন। আপনাদের ভিতরে এখন প্ল্যানিং হচ্ছে যে আপনাদের কমিটিগুলোকে আবার সাজাবেন, রিসাফল করবেন, নানান কিছু। আমার মনে হয় সেই জায়গায় আপনারা মনোযোগ দেন এবং আপনারা আসেন, ভোটে আসেন। আর ভোটে আসেন, নিশ্চয়ই আপনারা ভালো ফলই পাবেন। পাবেন না কেন? জনগণের সাথে থাকলে না পাওয়ার তো কোনো কারণ নেই। কিন্তু আপনারা যেই পদ্ধতিটাগুলো গ্রহণ করছেন, আপনি কি মনে করেন জনগণ আপনাদের খুব ভালোবাসবে, খুব ভালোবাসা দিবে? একটা সময় তো জনগণ আপনাদের ভুলেই যাবে যে এই একটা দল, যেই দলটা জনগণের জন্য এই কাজ করেছে। তো খালি ভোট বন্ধ করে দিলেই কি জনগণ ভালোবাসা দিবে? দিবে না। তো আপনারা সেই জায়গাগুলোতে একটু সাহসী হয়ে এগিয়ে আসেন, নিশ্চয়ই আমাদের দেশটাও সুন্দর হবে। আমি যে ছোট্ট করে যদি সন্ত্রাসের ব্যাপারটা বলি, আপনি সন্ত্রাসের বিষয়টা বলেছেন। হ্যাঁ, আমরা যখন ক্ষমতায় ছিলাম তখনও আপনার বোমা হামলা এটা সেটা হয়েছে, সেগুলো সেই সন্ত্রাসী জঙ্গিবাদ যেটা বাংলাদেশে ঢুকে গেছিল শক্তিশালী নেতৃত্বের কারণে, জননেত্রী শেখ হাসিনা, আজকে আল্লাহর রহমতে সেই জঙ্গিবাদ থেকে বাংলাদেশ অনেক অনেক মানে সেফ জায়গায় চলে এসেছে। মানে একটা ভয়াবহ পরিণতির মধ্যে চলে গেছিলো, কিন্তু এটার উত্থান বাংলা ভাই দিয়ে শুরু হলো। কোনোভাবেই বোঝানো যায় না। এসপি সাহেবরা বাংলা ভাইকে কি সুন্দর পাহারা দিয়ে নিয়ে যায়, এই হলো গিয়ে অবস্থা তখন ছিল। তাদের বিচার তো পরবর্তীতে হয়েছে, তাদের তো আপনারা করেননি, আমরা করেছি। আপনার না, তারপরে আপনি বলে লাভ নেই। তারপরে আপনি যে বলছেন এইটার সাথে তো এটার তুলনাই হয় না। আমাদের আওয়ামী লীগ অফিসের সামনে যেই বোমা হামলাটা হয়েছে, আপনারা কেমন হাস্যকর ঘটনা, পার্লামেন্টে যখন গেল এই বিষয়ে তো কথা বলার সুযোগ দিবেন। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, হ্যাঁ, এতগুলো মানুষ সেখানে মৃত্যুবরণ করেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেই জায়গায় এই বিষয়ে কোনো কথাই বলা হয়নি, যার কারণে সেই সময় পার্লামেন্ট বর্জন করেছিল আওয়ামী লীগ এবং এই আন্দোলনের ফসল হিসাবে আবার তারা নির্বাচন করেছে। কিন্তু এই সময়টা আপনারা কি বলেছিলেন পার্লামেন্টে? এমনই হাস্যকর কথা যে আপনাদের দল
কখনো বলেছে শেখ হাসিনা নিজেই ভ্যানিটি ব্যাগের মধ্যে বলে বোমা নিয়ে গেছে। এই যে হাস্যকর কথাগুলো বলেছিলেন, আপনারা নিজেরাই বলেন। তারপরে আপনি জজ মিয়া একটা নাটক যে সাজালেন আল্লাহর রহমতে, এই জজ মিয়া নাটক সাজানোর কী দরকারটা ছিল? যদি জঙ্গিরাই এই ঘটনা করে থাকে তাহলে জজ মিয়া নাটকের দরকারটা কী ছিল? আর এই জজ মিয়ার কী করেছেন আপনারা? জজ মিয়ার পরিবারকেও আপনারা চালিয়েছিলেন যে তুমি জেলে থাকো, তোমার পরিবার আমরা দেখব, তোমাকে বলতে হবে, তারপরের বুঝ পরে বুঝবো। তো জিনিসটা কত ক্রিটিক্যাল করে ফেলেছিলেন আপনারা, কত জটিল করেছিলেন। সেখানে যদি আপনাদের সম্পৃক্ততা না থাকতো তাহলে আপনারা কেন, কারা, কিসের মধ্যে এখানে এই ঘটনাটা ঘটলো, এখানের যে কোনো ক্লু সমস্ত কিছু আপনারা পরিষ্কার করে দিলেন। একবারে সেকেন্ডের মধ্যে সেই জায়গা পরিষ্কার, ধুয়ে মুছে সাফ। একটা তো মার্ডার হলেও তো সেই জায়গা ধোয় না মানুষ, সেই জায়গাটা তো রেখে দেয়, পুলিশ আসবে, দেখবে, তারপরে না কিছু হবে। তাহলে আপনারাই তো আপনাদের প্যাচের মধ্যে পড়েছেন, আপনারাই তো আপনাদের ঘটনা প্রমাণ করেছেন। আর যদি মনে করেন জঙ্গিরা করেছে, আপনারা দল ক্ষমতায় আপনাদের, আপনারা সাথে সাথে ঘেরাও দিয়ে দিবেন ওখানে, এবং সমস্ত জায়গাটা এমনভাবে থাকবে যে সেটাকে দেখবে, দেখে অবজার্ভ করবে, করে তারপরে না ডিসিশন হবে। তো এই সব ঘটনাগুলোই কিন্তু পরিষ্কারভাবে দিনের আলোর মতন দেখিয়ে দিয়েছে ঘটনা কাদের মাধ্যমে হয়েছে। এই হলো গিয়ে আপনার সেই সময়কার বিষয়। এবার আমি আপনার উত্তরটা দিই। বিএনপি যে জঙ্গিবাদ দমন করেছিল, এটি ফাইনাল রাউন্ড। সো বিএনপি যে জঙ্গিবাদ দমন করেছিল, শাহেখ আব্দুর রহমানের বাংলাদেশ বিএনপির আমলেই গ্রেপ্তার করেছিল, বিএনপির আমলেই ওদের সাজা দিয়েছিল। ফাঁসিটা কার্যকরী করেছে 111 সরকার। আর 111 সরকার তো বাধ্য হয়েছিল আন্দোলনের মুখে, ওটাও আচ্ছা ঠিক আছে বলেন। 111 সরকার তো নিয়ে এসেছিল আওয়ামী লীগ, এই দায়িত্ব আওয়ামী লীগের। কিন্তু এর আগে আপনি বললেন না যে 111 সরকার আন্তর্জাতিক ষড়যন্ত্র, আওয়ামী লীগ কিছু না, ওই সাথে তো আওয়ামী লীগের দিয়েছে, দাবি করছে তো, আওয়ামী লীগ দাবি করছে বলে বলছে। আন্তর্জাতিক ষড়যন্ত্র আওয়ামী লীগ বলেছে 111 সরকার আমাদের আন্দোলনের ফসল, যে কারণে মাসুদ্দিন চৌধুরী আজকে। বাট আপনি একমত না তো? আপনি তো একমত না 111 আওয়ামী লীগের আন্দোলনের ফসল, আপনি তো সেটা মনে করেন? আমি আন্দোলন করে সরালো কবে? আমার খবর আন্দোলনের ফসল আর আন্দোলন করে সরানো, আন্দোলন করে সরা নিয়ে আওয়ামী লীগ সেটাই বলেছে। ওই যে ফেব্রুয়ারিতে। এবং এটা এখন আমি বলি, আপনি অনেক বলেছেন তো, এখন আমি উত্তরটা না দিলে হবে না। এটা 1975 সালে বিএনপি জন্ম হয়নি, তখন আওয়ামী লীগের ষড়যন্ত্র খন্দকার মুস্তাক খুনিরা জঘন্য ঘটনাটা ঘটিয়েছিল, এরপর তো বিএনপির দায় নেই। আর যে জিনিসটা বলে নির্বাচনে যে সঠিক নেতৃত্বের কথা আপনার বলছেন, সঠিক নেতৃত্ব তো নাই থাকবে আমাদের, নিরপেক্ষ সরকার নির্বাচন দেন না কেন? যে নিরপেক্ষ সরকারের জন্য 173 জন হরতাল করা, নিরপেক্ষটা কি, কিভাবে বোঝানো? যেটা আওয়ামী লীগ করেছিল, সেই তত্ত্বাবধায়ক, হ্যাঁ তত্ত্বাবধায়ক আওয়ামী লীগ করেছিল না, তত্ত্বাবধায়ক। তখন আপনারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার। আমাকে কথা বলতে দেন। তত্ত্বাবধায়ক সরকার যেটা আসলো, সেই তত্ত্বাবধায়ক সরকার যখন লাস্ট যে সরকার 2 বছর, ওইটা তত্ত্বাবধায়ক সরকার ছিল না, ওইটা সেনাশাসিত সরকার ছিল। উল্টো এই জায়গা তত্ত্বাবধায়ক সরকার ছিল 96 সাল, 2001 সাল, আবার 2091 সাল তত্ত্বাবধায়ক সরকার, ওইটা ছিল নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তী সরকার। ওরা দলীয় সরকার ছিল না, দুইটা ছিল তত্ত্বাবধায়ক সরকার, একটা আনুষ্ঠানিকভাবে দুইটা, আরেকটা হলো নির্বাচনকারী সরকার, আর পরেরটা হলো সেনাশাসিত সরকার। তত্ত্বাবধায়ক সরকার কোনো দোষ করে নাই। তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ আন্দোলনকে নিয়ে এসেছিল, যদি তত্ত্বাবধায়ক সরকার অধীনেই নির্বাচন হতো তাহলে দেশটা এমন হতো না, এটা আওয়ামী লীগ পায় নাই। এবং দেখেন 2008 সালে বিএনপিকে হারিয়ে দেওয়া হলো, 2009 সালে মানে ওটা ভোটটা মাঠে ঠিক হয়েছে, ক্ষমতায় না, না ওটা তত্ত্বাবধায়ক সেনাশাসিত সরকার, সেনাশাসিত সরকার যে কারচুপিটা করেছে আওয়ামী লীগও যায় না অনেকটা, ভোটের যে কারচুপি করেছে, যারই পরিপ্রেক্ষিতে কারচুপি হলে বলে বিএনপি সিট পেল 29টা। আর 22শে জানুয়ারি থেকে নির্বাচন শুরু হলো, উপজেলা সব বিএনপি আর বিএনপি ঘটনা। তাহলে এই 20 দিনের ভিতরে সব আওয়ামী লীগ হারিয়ে গেল। তার মানে ওইটা একটা ষড়যন্ত্র, ভোটের একটা কারসাজি ছিল। তারপর 2-3 ধাপ নির্বাচন হওয়ার পরে তখন সিল মারা শুরু করলো, মেয়র ভোট নিয়ে আসা শুরু করলো। আবার 2013 সালে দেখেন বিএনপি ক্ষমতা, আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপি 29টা আসন, সমস্ত সিটি কর্পোরেশন, সব বড় বড় সিটি কর্পোরেশন বিএনপি জিতে গেল। কেন? দলীয় সরকার অধীনে নির্বাচন হলো। তার মানে বিএনপি জনপ্রিয় কতখানি? না দলীয় সরকারের অধীনে, মানে ধরুন আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ নির্বাচন করে সিটি কর্পোরেশনে আপনারা জয়ী হলেন, তাহলে আপনারা কেমনে বলেন যে ক্ষমতায় থাকা অবস্থায় হতে পারবেন না? উত্তরটা দেন, এটা কেমনে জয়ী হলেন? উত্তরটা দেই। 91 সালে যখন বিএনপি ক্ষমতায়, তখন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ জিতছিল, চিটাগাং সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ জিতছিল, বিএনপি ক্ষমতায় তখন। তো এই যে বিএনপি জনপ্রিয়তা, তারপর 2014 সালে বিএনপি কেন অন্য দল রাজনীতি দেয় না,
একতরফা নির্বাচন হয়ে গেছে, 153 সিট বিনা পর্যন্ত। উপজেলা নির্বাচনে তো বিএনপি অংশগ্রহণ করলো, আবার সবগুলো বিএনপি জামাত পরপর সব। তারপরে এসে আপনারা প্রতীক বরাদ্দ পরের ধাপে এসে এই বন্ধ করে দিলেন, প্রতীকের নির্বাচন নিয়ে গেলেন। তো বিএনপিকে যদি সঠিক নেতৃত্ব নাই থাকতো তাহলে আওয়ামী লীগ বলতে আসো নির্বাচন করো, আমরা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিচ্ছে। বিএনপির সঠিক নেতৃত্ব বিএনপি নিশ্চয়ই আছে। আর যেটা বললেন যে 96 সালে আওয়ামী লীগ 2 নম্বর কিনা 3 নম্বর করে ক্ষমতায় আসে, যে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনার বাবা শহীদ হয়েছেন। আমি গেছি, অনেকবার গেছি আপনাদের ওই বাড়িতে, যেখানে শহীদ হয়েছেন। যে এরশাদের বিরুদ্ধে আন্দোলন সেলিম, দেলোয়ার, রাফন, বসুনাদি পুলিশ থেকে শুরু করে সর্বশেষ একটা মিলন জীবন দিল, সেই এরশাদের সমর্থন নিয়ে আমি সরকার গঠন করেছি, এককভাবে আমি আসতে পারি নাই। তাহলে কী হলো? এরশাদের মতো যে সামরিক শাসন জোর করে যে ক্ষমতা দখল করেছিল, যে এতগুলি মানুষকে হত্যা, কতগুলি মানুষকে হত্যা করেছে। আমি টাকের তলায় পিষ্ট হয়ে আমার সারা শরীরে মার হাড় গোড় জোড়া দেওয়া শরীরে মার। আমি এর সাথে আমার পুলিশের মারকে একক হত্যা করে ছাত্রের পেয়েছিলেন, তখন আমার শরীরটা ক্ষত বিক্ষত। সে এর সাথে সমর্থন নিয়ে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা গেল। তাহলে এখন দেখে যাবে। আর একটা কথা যেটা বলেন যে বিএনপি কিন্তু ভোটার তালিকা করে নাই, তখন যারা ভোটের তালিকা আগেই ছিল, ভোটার বাদ ছিল যারা, সেইগুলিকে সংযোজন করেছিল। সেখানে 1,23,00,000 ভোটার বেশি হওয়ার কারণ হলো যে একজন মানুষ 3 জায়গায় ভোটার। ধরেন আপনার গাজীপুরে ভোটার, আপনার ঢাকা ভোটার, আবার ইউনিয়ন কাউন্সিলে যদি আপনার কোনো ভোটার ইতিহাস সেখানে ভোটার, তো একটা মানুষ 2-3 জায়গায় ভোটার ছিল। মনোনির্বাচন সরকার এসে একজন ভোটার, একটা মানুষ এক জায়গায় ভোটার, যেখানে হোক না কেন, যেখানে ওটা কমে গেছে, ওটা ভুয়া ভোটার ছিল না, একই মানুষ 2-3 জায়গায় ছিল। আর বিএনপি ভোটার তালিকা করে নাই, সংযোজন করেছিল মাত্র। এখন সব কিছু মিলে এখন যে জায়গাটা শেষ করে আনতে হবে, যে এভাবে চলতে পারে না। এই এককভাবে যে নির্বাচনটা হচ্ছে, আপনি বলেন তো, বিএনপির ছিটে ফাটা 2-1 গেছে, আমরা নিজেরা নির্বাচন করতেছে। তো একটা দেশ, এত মানে রক্ত দিয়ে স্বাধীন করে একটা দেশ, আজকে এই আমরা চাই। আপনি নির্বাচন কমিশন যদি বলেন আলাদাভাবে জিজ্ঞাসা করেন, আমার উপায় নেই, করার কিছু নেই। নির্বাচন কমিশন কোন ক্ষমতা? নির্বাচন কমিশন ক্ষমতায় যে থাকতো, তার নির্বাচন কমিশন বলতো আপনার তো আইন আছে, দলীয় সরকারের অধীনে এই স্থানীয় সরকার নির্বাচন হবে, দলীয় সরকার অধীনে নির্বাচন আপনার প্রতীক দিতে হবে। আমাদের তো প্রতীক দেয়নি। জাতীয় পার্টি জাসদ ইনুয়ার হলো রাহাত খান মান প্রতীক দিয়েছে, আর কেউ প্রতীক দেয়নি, আর তো কেউ যায়নি নির্বাচনে। তাই নির্বাচন কমিশনের ক্ষমতা থাকলে অবশ্যই দলীয় প্রতীককে নির্বাচন করতে আওয়ামী লীগকে বাধ্য করতো। তাই নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই, সরকার যা বলে তার বাইরে তার চলার বলার এতটুকু ক্ষমতা নেই। অতএব সেই নির্বাচন কমিশনটা হবে না। আসেন সবাই মিলে দেশটাকে সামনে এগিয়ে নিতে হলে এভাবে চলে। এই চলা বেশি দিন চলা যায় না, হয়তো অনেক দিন যাবে, বহুদিন যাবে না। তার পরিণতিটা খুবই খারাপ পরিণত হবে, খুব ভয়াবহ পরিণত হবে। দেশটা যেভাবে যাচ্ছে, অর্থনৈতিকভাবে সব দিক থেকে যেভাবে বিপর্যয়ের দিকে যাচ্ছে, এইভাবে যদি গণতন্ত্র প্র্যাকটিস চলতে থাকে, না জানি আমাদের কপালে কত দুর্ভোগ অপেক্ষা করছে। আচ্ছা, ভালো কথা বলেছেন আপনি, শেষের কথাটা ভালো, কিন্তু সেই মোতাবেক কাজটা হলে কিন্তু আরও ভালো হবে। তো আমি বলবো যে আমাদের নেত্রী তিনি কিন্তু বারবার চেষ্টা করেছিল যে কিভাবে আপনারা সবাই মিলিতভাবে বসে একটা সিদ্ধান্ত নেওয়া যায়, এবং বারবার চেষ্টা করা হয়েছিল। ফোনে, আপনার মনে আছে কি না, ফোনে কিন্তু ইনভাইটও করেছে, কিন্তু সাড়া নাই কোনো। আপনাদের যখন বেগম খালেদা জিয়া তার ছোট সন্তান ইন্তেকাল করলো, সেই সময় আমাদের নেত্রী সেই শোকাহত একটা মা, অন্য কোনো বিষয় না, দেখতে গেলেন, সেই সময় তাকে দরজা বন্ধ করেই রাখা হলো, ঢুকতেও দেওয়া হলো না। একটা সাধারণ মানুষ গেলেও কিন্তু ঢুকতে দেওয়া হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী গেছে, আচ্ছা সেটাও তাকে আচ্ছা দেওয়া হয়নি। এই যে অবস্থা, আচ্ছা ঠিক আছে, বলেন আবার কি বলতে চাচ্ছেন। আমি যখন জেলে ছিলাম, আচ্ছা, দেশের প্রধানমন্ত্রী যেখানে যান সেখানে আগে থেকে এসএসএফ যায়। উনি নামলেন ওখানে, গেটে ঢুকতে চাইলেন, ঢুকতে দিলেন না। তার আগে কিন্তু শিমুল বিশ্বাসের সাথে কথা হয়েছিল, জানিয়ে তো গেছেন উনি যে যাচ্ছেন না, অবশ্যই বলা হয়েছিল যে ওনাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়েছে, উনি উঠলে আলাপ করে তারপর আমি জানাবো। তার আগে উনি চলে গেছেন, এটা কোনোভাবে যাওয়াটা ঠিক হয়নি। তখন তুমি ঘুমিয়ে কথা বলো কার সাথে, তার আগে চিন্তা করেন, তার আগের ঘটনাটা আপনি জানেন, তার আগের ঘটনা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নৃশংস ঘটনা। তার আগে যাত্রাবাড়ি থানায় 2টা মামলা দেওয়া হয়েছিল, তার নামে বাস পোড়ানো, পেট্রোল বোম দিয়ে মানুষ হত্যার মামলা। ওই দিনই তার সন্তান মারা গেছে, ওই দিনে তার নামে 2টা মামলা না দিলে কি চলতো না? ধন্যবাদ। আচ্ছা, আমি আপনার এই বিষয়টা জানি না, কিন্তু আমি এটুকুই জানি যে আমাদের নেত্রী কিন্তু অনেক মানবিক।
সেই মানবিক চিন্তা নিয়েই কিন্তু তিনি গেছিলেন। ধরে নিলাম ঘুম পাড়ানো মানুষের সাথে কে কি করবে? আচ্ছা আমি বলি ধরে না, নিলাম শোকের বাড়িতে ধরে- ঘুম আচ্ছা, পাড়ানো শুনেন, অবস্থায় মানুষ যায়। আচ্ছা, আমি বলি অফিসিয়ালি আচ্ছা আমি বলি আচ্ছা বলেন। উনি কোনো প্রোটোকল মেনটেন না করেই গেল, আমি ধরে নিলাম। দেশের প্রধানমন্ত্রী কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যেতে পারেন, উনি গেছেন, এটাই তো সম্মানের ব্যাপার। ওনার নিরাপত্তা না, না, দেখবে না? উনি ঢুকে গেছেন, ওনার নিরাপত্তার দায়িত্ব ওনার, আপনার বাড়ির না। এবং যখন বেগম খালেদা জিয়া ওকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, বাসায় নিশ্চয়ই আরও অনেকে আছে, একটা সাধারণ মানুষ গেলেও কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়, বসতে দেওয়া হয়, যে উনি ঘুম পাড়িয়ে আছেন। উনি মাথার সামনে হয়তো যেতেন, কিংবা অন্য যারা আছেন আত্মীয়স্বজন তাদের সাথে কথা বলতেন, আসতেন। কিন্তু এটা বিষয় না, বিষয়টা হয়েছে যে এখানে আরও অনেক জটিল বিষয়। আপনি বলেছেন ৭৫-এর বিষয়টাই, ৭৫-এ 15ই আগস্টের পরে যদিও সেখানে দৃশ্যমান যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু এর বেনিফিশিয়ারি কারা কারা হয়েছে পরবর্তীতে, এটা তো সব দিনের আলোর মতো পরিষ্কার। হ্যাঁ, এই ঘটনাগুলোকে পরিপ্রেক্ষিতে এই পরিবার যে এখনও বিএনপিকে বা জিয়াউর রহমানের পরিবারকে সম্মান দেয়, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। জিয়া রহমানকে দেওয়া উচিত তো। জিয়া রহমান ক্ষমতার পাদবিতে না আসলে, কোন আসলে শেষ করতে হবে। আপনি তো আওয়ামী লীগের নাম নিশানা মুছে দিত, যেমন আপনার বাবা কেমন চেহারা, আওয়ামী লীগের নাম নিশানা মুছে দিত। আওয়ামী লীগের নাম, কর্নেল তাহেরেরা আওয়ামী লীগের নাম ধরে রাখার জন্যই যদি জিয়াউর রহমানের এতটাই উচ্চ মনের থাকতেন, তাহলে জননেত্রী শেখ হাসিনাকে বিদেশের মাটিতে এত কষ্ট করতে কেন হয়েছিল? কেন বাংলাদেশে এসেও নিজের বাড়িতে ঢুকতে পারেননি তিনি? অথচ আপনি দেখেন জিয়াউর রহমান মারা যাওয়ার পর তার পরিবার সকল সুযোগ সুবিধা নিয়েছে সরকারের, বাড়ি ঘর থেকে আরম্ভ করে শিক্ষা, তারপরে স্বাস্থ্যসেবা, সব ফেসিলিটিস। কিন্তু বঙ্গবন্ধু পরিবারের দুটো মেয়ে শুধু বেঁচে ছিল। এই দুটো মেয়ের জন্য কি দিয়েছিল তারা? কিছুই দেয়নি। এমনকি তারা তাদের যে পরিচয়ের বাড়িতে, হ্যাঁ, আর আপনি বলছেন আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে, আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে, তখন থেকেই আসলে দেশের এত বড় একটা ঘটনার পরে আর তো কোনো কিছুকে মানে এর চেয়ে উপরে চিন্তা করা যায় না। এত নৃশংস বাদ দিয়েই আমরা আগামী প্রজন্ম যারা আছে, ডিজিটাল বাংলাদেশ, যে ডিজিটাল বাংলাদেশের সরকার গড়েছেন, এই ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল যুগের আমাদের যে যুব জেনারেশন, তাদের সাথে আমরা ঝগড়া বিবাদে লিপ্ত না হয়ে তাদেরকে দেশপ্রেমিক বানিয়ে, তাদের এই দেশের সত্য ইতিহাস তাদের কাছে দেখিয়ে, বঙ্গবন্ধুর ইতিহাসটা তাদেরকে জানিয়ে মনের ভিতরে দেশের জন্য ভালোবাসা তৈরি করতে হবে। তো এটা তৈরি করে আসেন, আমরা সবাই মিলে সামনে এগিয়ে যাই। আপনাকে একটা অনুরোধ করি, আপনি একটা গবেষণা করেন, গবেষণাকে দেখেন যে 2014 সালের পর থেকে এই যে যারা নতুন প্রধান ভোটার, তারা ভোট দিতে পেরেছে কিনা আপনি তদন্তকে দেখেন, তাহলে বুঝবেন দেশটা কোথায় আছে। আপনি একটা গবেষণাকে দেখেন। আমি এটাই দেখতে চাবো যে উনিও বলছেন যে যা গেছে গেছে, আসেন আমরা সবাই মিলে কিনা, দেশটাকে আমরা এগিয়ে নিতে পারছি কিনা। দেশটা এগিয়ে যাচ্ছে কিন্তু ঋণের বোঝায় জর্জরিত। দর্শক অনুষ্ঠানের আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার হাবিবুর রহমান হাবিব এবং মিস মেহের আফরোজকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি তাদের কনক্লুডিং রিমার্কস করবার সময় তারা বলেছেন যে যা কিছু গেছে সেগুলো বাদ দিয়ে আসুন আমরা নতুন করে শুরু করি। দেশটা আমাদের সবার, আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে হবে এবং তাদের জন্য একটা উন্নত বা বাংলাদেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা তৈরি করি, এবং তার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখা খুবই জরুরি। এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখা, শক্তিশালী করবার জন্যে নির্বাচনে একটি ন্যূনতম প্রাথমিক পূর্বশর্ত, সেই শর্তটা পূরণ করাও জরুরি। যদিও এটি ভালো নির্বাচন, ভালো গণতন্ত্রের গ্যারান্টি কখনোই দেয় না, কিন্তু ভালো নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না, এবং প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে গড়ে তোলা দরকার। বাংলাদেশের অনেক ক্ষেত্রেই অনেক উন্নয়ন হচ্ছে, কিন্তু সেগুলোকে টেকসই করবার জন্যও কিন্তু দেশের রাজনৈতিক প্রক্রিয়ার উন্নয়নটা নিশ্চিত করা দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।